শিরোনামহীন অনুভূতি দ্বিতীয় পর্ব। পবিত্র ঈদুল আজহার স্নিগ্ধ সকাল। চৌধুরী বাড়িটা আপাতত নিস্তব্ধ। বাড়ির ছেলেরা সকলেই নামাজে গিয়েছে, বাড়ির বউয়েরা রান্নাঘরে ব্যস্ত। তাজরিয়ান বাসা থেকে বের হতে মাহিরা চৌধুরী দ্রুত ছুটে যান মেয়ের কাছে। গতকাল সারাটা রাত এক ফোঁটাও ঘুম হয়নি ওনাদের। মাথা গরম ছেলেটা এই 7 বছরে কতটুকু শুধরেছে তা নিয়ে সকলে যথেষ্ট সন্দিহান। মন সায় না দিলেও এক প্রকার বাধ্য হয়ে পরিস্থিতির গ্যালাকলে পড়ে মেয়েটাকে তাজরিয়ানের হাতে তুলে দিয়েছেন ওনারা। আকাশকুসুম চিন্তাভাবনার মাঝে তাজরিয়ানের ঘরের সামনে উপস্থিত হন মাহিরা চৌধুরী। কাপা হাতে ভারী পর্দা আবৃত বন্ধ কাচের দরজায় নক করেন। ওনাকে অবাক করে দিয়ে অপরপক্ষ নিশ্চুপ থাকে। এতে মাহিরা চৌধুরী চিন্তা তত্তরিয়ে বাড়ে। জোরালো শব্দ করে কোনো লাভ হলো না, উপরন্তু তাজরিয়ান দরজাটা লক করে দিয়ে গেছে। মাহিরা চৌধুরীর হাঁক ডাক শুনে নিচ থেকে আফিয়া চৌধুরী এবং তারান্নুম চৌধুরী ছুটে আসেন। মাহিরা চৌধুরী অসহায় সুরে বলেন, আমার মেয়েটা দরজা খুলছে না আপা, কি হলো ওর? মাহিরা চৌধুরীর কথায় আফিয়া এবং তারান্নুম চৌধুরী বেশ অবাক হলেন। মাহিরা চৌধুরীকে শান্ত হতে বলে তিনি ছুটলেন ঘরের এক্সট্রা চাবি আনতে। তারান্নুম চৌধুরী চাবি হাতে ফেরত আসলে সকলে স্বস্তির শ্বাস ফেললেন, কিন্তু দরজা খুলে ভেতরকার দৃশ্য দেখে থমকে যান ওনারা। মাহিরা চৌধুরী মেয়ের অবস্থা থেকে কেঁদে ফেললেন। তারান্নুম চৌধুরী লজ্জায় মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। আফিয়া চৌধুরী বড় বড় চোখ করে বললেন, এ কী অবস্থা? অন্ধকারাচ্ছন্ন রুমটা জানলার ফাঁক গলিয়ে আসা সূর্যের আলোয় আলোকিত। ঘরের মেঝেতে এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু জামাকাপড়। হুঁশ হারিয়ে ফোমের নরম বিছানায় বেঘরে ঘুমাচ্ছে মেহেরিমা। আর অনাবৃত দেহে কেবল একটা ব্ল্যাঙ্কেট বুক পর্যন্ত টেনে দেওয়া। ফর্সা কাঁধে গলায় যতদূর অবধি নজর যায় সেখানে লালচে কিংবা কালশিটে দাগের চিহ্ন। মেয়ের অবস্থা থেকে মাহিরা চৌধুরী যেন নিজের মধ্যে নেই। আফিয়া চৌধুরী পরিস্থিতি বুঝে ছটফট দোয়া ইউনিস পড়তে থাকেন। আজ কতগুলো বছর পর চৌধুরী বাড়ি একটুখানি আনন্দে মুখ দেখেছে। অনাকাঙ্ক্ষিত ঝড়ঝাপটার আগমন যদি সেই সব নিশ্চিহ্ন করে দেয়, তবে চৌধুরী পরিবারের ভাঙন নিশ্চিত। তারান্নুম চৌধুরীও বিড়বিড়িয়ে দোয়া ইউনিস পড়ছেন। ছেলের এমন অমানবিক আচরণে উনিও হতভাগ। কি বলবেন কি বলবেন না কিছুই বুঝতে পারছেন না তিনি। আফিয়া চৌধুরী ফিসফিসিয়ে বললেন, কি খেয়ে এমন ছেলে পেটে ধরেছিলে তারা? তারান্নুম চৌধুরী অসহায় কণ্ঠে বললেন, আপনার দেওয়ার ডায়েট চার্ট তৈরি করে দিয়েছিল আপা, তাকে জিজ্ঞেস করলে হয়তো সঠিক উত্তর পাওয়া যাবে। আফিয়া চৌধুরী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, তোর ছেলের নাম তাজরিয়ান না রেখে তাণ্ডব রাখা উচিত ছিল। নতুন করে কোনো অশনি বিপদ ধেয়ে আসছে উপরওয়ালাই জানে। ওই সব কথা ছাড়, এখন দোয়া ইউনুস পড়। তারান্নুম চৌধুরী কাঁদো কাঁদো গলায় বললেন, তাজরিয়ান আসার পর থেকে সমানে দোয়া ইউনুস পড়ে যাচ্ছি আপা, এরপরও কেন যেন বিপদ টলানো যাচ্ছে না। তাদের কথোপকথনের মাঝে মাহিরা চৌধুরী স্থির কণ্ঠে বললেন, আপনারা বাইরে যান, আমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসছি। মাহিরা চৌধুরীর কথার বিপরীতে আর কিছু বলার মতো খুঁজে পেলেন না কেউই। বুকে ভয় চেপে নীরবে প্রস্থান করলেন সবাই। ওনাদের যেতে দেখে মাহিরা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে অগ্রসর হন। নামাজ শেষে বাড়ির ছোট ছেলেরা বাসায় ফিরেছে। বড়রা সোজা উপস্থিত হয়েছেন কোরবানির মাঠে। সব কিছু তদারকি করে ওনারা চলে আসবেন, এরপর বাকি কাজ ছোটরা করবে। যেহেতু দীর্ঘ সময়ের কাজ, তাই ভারী খাবার খেয়ে তারপর আরশিয়ান, তাজরিয়ান এবং তুরাব বেরোবে। তারা টেবিলে এসে বসতেই দেখল মেহেরিমা দুর্বল হাতে একটু একটু করে খাবার মুখে দিচ্ছে। চোখ মুখ কিছুটা ফোলা এবং মুখশ্রীতে এক রাশ বিষণ্ণতা দৃশ্যমান। আরশিয়ান এক পলক ওর দিকে তাকিয়ে নরম গলায় শোধালো, মেহুপরি, কেমন আছো পিচ্চি? শরীর ভালো? জ্বর কমেছে? মেহেরিমা রক্তাভ
চোখ দুটো তুলে আরশিয়ানের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, ভালো আছি ভাইয়া, শরীর ভালো আছে, জ্বর নেই। আরশিয়ান স্মিত হেসে পকেট থেকে 10,000 টাকার 5টা নোট বের করে মেহেরিমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঈদ মোবারক মেহুপুরি, এই নাও তোমার সালামি, মন খারাপ করে থেকো না কেমন। তারজিয়ান টেরা চোখে একবার তাকালো। তুরাব ভ্রু কুচকে মুখে দুটো পিঠে পুরে বলল, এত পার্সিয়ালিটি ধর্মে সইবে না ভাইয়া, আমি যে বাড়ির ছোট পুত্র সেদিকে কারোরই নজর নেই দেখছি। আরশিয়ান গম্ভীর গলায় বলল, আমি কামচোর আর বদমেজাজি মানুষদের সালামি দিই না। তারজিয়ান এবং তুরাব একবার একে অপরের দিকে তাকিয়ে আবার আরশিয়ানের দিকে তাকালো। সবটা দেখেও আরশিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে নাস্তা খেতে লাগলো। তুরাব উপায় না পেয়ে একবার মেহেরিমার দিকে ঝুঁকে বলল, শুন, তুই একটা ল্যাদা বাচ্চা মানুষ, এত টাকা তুই সামনে রাখতে পারবি না, তার চেয়ে বরং আমাকে 2 ভাগ দে আর তুই 1 ভাগ রাখ। বড়দের কথা শুনলে ফেরেশতারা নেকি দেয়, বুঝলি। মেহেরিমা কথা বাড়ালো না, হাতের মুঠোয় থাকা নোটগুলো তুরাবের হাতে দিয়ে দিল চুপচাপ। এতক্ষণ মজা করলেও মেহেরিমার কাণ্ডে তুরাব ভীষণ অবাক হলো। মজার মুড নিমেষেই গায়েব হয়ে চেহারায় সিরিয়াসনেস আসলো। অস্থির কণ্ঠে মেহেরিমার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে মিউ মিউ, কেউ কিছু বলেছে, কারোর কথায় কষ্ট পেয়েছিস। তুরাবের আদুরে স্বরে মেহেরিমার কান্না পেয়ে গেল। এত জটিলতা ওর একদম ভালো লাগছে না, অসহ্য লাগছে সব কিছু। চিৎকার করে কান্না করতে মন চাইছে, কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়। 7 বছর আগের ভুলটা সে পুনরায় করতে চাইছে না। ভুল তার ছিল, তাই সে শাস্তি পাচ্ছে। এমনটা ভেবে ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে মেয়েটা, কিন্তু আদৌ কি এতে হৃদয়ের রক্তক্ষরণ কমবে। তুরাব পুনরায় প্রশ্ন করার আগে সেখানে উপস্থিত হয় মাহিরা চৌধুরী। মেয়েকে খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে ওনার ভেতরটা কেঁপে ওঠে। তুরাবকে থামাতে গম্ভীর স্বরে তিনি বললেন, চুপচাপ নাস্তা খাও সবাই, একটাও বাড়তি কথা শুনতে চাইছি না আমি। চৌধুরী বাড়ির অবস্থা থমথমে। এক রাশ রাগ চেপে মেয়েকে নাস্তা তুলে খাওয়াচ্ছেন মাহিরা চৌধুরী। তার পাশে অপরাধী মুখ করে দাঁড়িয়ে আছেন তারান্নুম চৌধুরী। আফিয়া চৌধুরী বসে বসে দোয়া ইউনুস পড়ছেন। নীরবতা ভেঙে কণ্ঠে ক্ষোভ ঢেলে অসহায় সুরে মাহিরা চৌধুরী তারজিয়ানকে উদ্দেশ্য করে বললেন, 7 বছর আগে শোধ তুলতে আমার অসুস্থ মেয়েটার ওপর এভাবে অত্যাচার করতে পারলে। তারজিয়ান গ্লাসে পানিটুকু শেষ করে ভ্রু কুচকে মাহিরা চৌধুরীর দিকে তাকালো। জিজ্ঞাসু কণ্ঠে বলল, আমার জানা মতে তোমার মেয়ের সাথে আমি কিছুই করিনি ছোট মা। অজান্তে যদি কোনো খারাপ কিছু করে থাকি তাহলে একটু স্মরণ করিয়ে দাও। মাহিরা চৌধুরী এমন ভাবলেশহীন কথায় তাজ্জব বনে গেলেন। রাগে অগ্নিমূর্তি হয়ে খানিকটা জোর গলায় বললেন, অসভ্যর মতো কথা বলো না তারজিয়ান, তুমি ভালো মতো জানো আমি কিসের কথা বলছি। তারজিয়ান ভ্রু কুচকে কিছু একটা মনে করার চেষ্টা করলো। সামনে চেয়ারে বসে থাকা মেহেরিমার গলার কাছটা উকি দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু মাথা সহ পুরো গলা জুড়ে ওড়না পেঁচিয়ে রাখায় তা আর সম্ভব হলো না। আনমনে কিছু একটা মনে পড়তেই বিড়বিড়িয়ে বলল, তোমার নুনির পুতুল মার্কা মেয়ের সাথে আমি কিছুই করিনি, যা করার আমার বইয়ের সাথে করেছি। অহেতুক অপবাদ দিয়ে আমার কন্ট্রোললেস ক্যারেক্টারকে বদনাম করো না ছোট মা। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে গলা ঝেড়ে গম্ভীর স্বরে তারজিয়ান বলল, 7 বছর আগের বিষয়টা নিয়ে আমার মনে বিন্দুমাত্র প্রতিশোধের স্পৃহা নেই। যদি থাকতো তাহলে আজ সকালে তোমার মেয়ের বীভৎস লাশ খুঁজে পেতে, যেটা স্বয়ং আমি ভুলে গেছি। অহেতুক সেই কথা বলে অনর্থ ডেকে এনো না। তারজিয়ানের ঠান্ডা হুমকি শুনে মাহিরা চৌধুরী ভয় পেলেন। তিনি ঠিক ভেবেছিলেন এই সাইকোপ্যাথ ছেলে জীবনেও শুধরাবে না। বহু প্রচেষ্টার পর মেহেরিমাকে পেয়েছেন তিনি, তার একমাত্র বুকের মানিক মেহেরিমা। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তিনি মেয়েকে হারাতে পারবেন না। মাহিরা চৌধুরী দাঁতে দাঁত চেপে
রাগ সামলানোর চেষ্টা করলেন। উপস্থিত সকালে হতভম্ব চোখে তাকিয়ে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগে মাহিরা চৌধুরী পুনরায় বললেন, অনেক হয়েছে, আর না। তোয়াজ করেছি বলে মাথায় উঠে যাচ্ছ একেবারে। তোমার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আমার মেয়ে তোমার সংসার করবে না। শীঘ্রই তোমাদের আলাদা হওয়ার ব্যবস্থা করব আমি। ডাইনিং টেবিলে উপস্থিত সকলে ফাঁকা ঢোক গিলে তারজিয়ানের দিকে তাকালো। আরশিয়ানও দম আটকে তাকিয়ে রইল তারজিয়ানের দিকে। তারজিয়ান বাঁকা হেসে ভীষণ শান্ত সুরে হেসে হেসে বলল, তোমার মেয়ে না চাইলেও আমি তোমার মেয়ের সাথে সংসার করতে ভীষণ আগ্রহী ছোট মা। রইল প্রসঙ্গ আলাদা হওয়ার। প্রারম্ভে চৌধুরী বাড়ির বউয়েরা লাল কাপড়ে চৌকাঠ মারিয়ে সংসার জীবনে প্রবেশ করে এবং সমাপ্তিতে সাদা কফন জড়িয়ে চৌকাঠ পেরিয়ে সংসার ছেড়ে আসল ঠিকানায় পৌঁছায়। ইশারায় যথেষ্ট নাকি বিস্তারিত বর্ণনা দিতে হবে? উপস্থিত সকলের মেরুদণ্ড বয়ে শীতল স্রোত নেমে যায়। এত শান্ত স্বরে এরূপ ভয়ঙ্কর হুমকি শুনে তাদের বেহুশ হওয়ার দশা। মাহিরা চৌধুরী টু শব্দ করতে পারলেন না। তারজিয়ান ন্যাপকিনে হাত মুছে পুনরায় শীতল স্বরে বলল, তোমার মেয়ে আমার বউ হলেও ভরা মজলিসে আমাদের ব্যক্তিগত লাইফ নিয়ে এত প্রশ্ন তোলার লাইসেন্স আমি তোমায় দিইনি ছোট মা। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কাউকে জবাবদিহি করতে ইচ্ছুক নই। আশা করি পরবর্তীতে আমাকে এই রকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না। মাহিরা চৌধুরী থমকে দাঁড়ালেন। তার সন্তানের বিষয়ে কথা বলার অধিকার তার নেই? তার মেয়ের বিয়ে হয়ে গেছে বলে অন্যায় দেখেও তাকে চুপ থাকতে হবে? প্রশ্নগুলো মাথায় আসতেই রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, আমার মেয়ে তোমার বউ বলে তার ওপর অমানসিক অত্যাচার করার লাইসেন্স আমরা তোমাকে দিয়ে দিইনি তাজ। তাজরিয়ান এতক্ষণ ভদ্রতা বজায় রাখলো, এবার ব্যর্থ হলো। রাগে মেজাজ হারিয়ে উচ্চস্বরে বলল, বিবাহিত নারীর শরীরে 2-4টে দাগ থাকা যদি অত্যাচার হয়, তাহলে বুঝতে হবে পৃথিবীর সব নারী তার স্বামীর কাছে অত্যাচারিত। আফিয়া চৌধুরী এই পর্যায়ে এগিয়ে এসে মাহিরা চৌধুরীকে থামাতে চাইলেন। তারজিয়ানের দিকে তাকিয়ে নরম সুরে বললেন, মাহিরার বহু পরীক্ষিত ফল মেহু, এজন্য মেহুকে নিয়ে ওর চিন্তাটা নিছকই কম নয়। তুই রাগিস না বাবা, মেহুটা অসুস্থ, ওকে নিয়ে ঘরে যা। মাহিরা চৌধুরী বাধা দিয়ে বললেন, মোটেও না আপা, আমার মেয়েটাকে মেরে ফেলবে এই সাইকোপ্যাথ। তারজিয়ানের চোখ জোড়া ধপ করে জ্বলে উঠল। উপস্থিত সকলে ভরকে গিয়ে পুনরায় তারজিয়ানকে দেখছে। আরশিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তারজিয়ানের কাঁধে হাত রেখে বলল, মেহুকে নিয়ে রুমে যা। ছোট মায়ের মাথা ঠিক নেই। ডোন্ট বি ইনসেন। তোর কোথাও যেতে হবে না, ওকে সময় দে। তোদের মধ্যে বোঝাপড়া হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। মেহেরিমা অশ্রুসিক্ত চোখে দিকে তাকাতেই মস্তিষ্কে চেপে বসা রাগটা নিমেষেই হাওয়া হয়ে গেল। সময় নষ্ট না করে মেহেরিমার হাত চেপে ধরে ওকে নিজের ঘরে নিয়ে গেল তাজরিয়ান। মাহিরা চৌধুরী ওদের প্রস্থানের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভুল করছো। আরশিয়ান মাহিরা চৌধুরীকে সোফায় বসিয়ে তারা হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললেন, তুমি বাড়াবাড়ি করছো ছোট মা। মাহিরা চৌধুরী উত্তেজিত হয়ে কিছু বলতে নিলে আরশিয়ান বোঝানোর ভঙ্গিতে বলল, তুমি অতিরিক্ত ভয় পেয়ে অগ্রহণযোগ্য আচরণ করছো। 7 বছর আগে যে পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছে, তাতে এত সহজে সব মিটে যাবে তা আশা করাটা বোকামি ছিল। তবে তাজরিয়ানের পাল্টানো রূপ অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করেছে। ওদের চেষ্টা করতে দাও ছোট মা, সমস্যা হলে আমরা তো আছি, তাই না? এখন তুমি যদি ওদের মধ্যে সমস্যা হতে যাও, তাহলে কি করে হবে? আমাদের মেহু ভীষণ সুখী হবে ছোট মা, তুমি মিলিয়ে নিও। মাহিরা চৌধুরী সাই জানিয়ে নিজের ঘরের দিকে এগোলেন। আরশিয়ান আর তুরাবও নিজের গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিল। নিজেদের ঘরে প্রবেশ করতেই তারজিয়ান শব্দ করে দরজার ছিটকানি লাগিয়ে দিল। তা শুনে ভয়ে মেহেরিমার বুক ধুকপুক করতে লাগলো। দরজা বন্ধ করে তাজরিয়ান পেছনে ফিরে এগোতে লাগলো। মেহেরিমা পেছাতে পেছাতে সোজা বিছানার উপর ধপ করে বসে পড়ল। তাজরিয়ান তার পাশে বসে মেহেরিমাকে টেনে তার কোলে বসালো। মেহেরিমার গলায়
পেঁচানো ওড়নাটা আলতো করে সরিয়ে দিয়ে কাঁধ এবং গলার দাগগুলো দেখল। মেহেরিমার লজ্জারুণ ভীত মুখটা নামিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইল কেবল। তাজরিয়ান আলতো হাতে দাগগুলো ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, তো তুষারের ন্যায় ফর্সা পেল্লব ত্বকে আমার দেওয়া স্পর্শগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে বউজান। বউজান ডাকটা শুনে তড়িৎ গতিতে তাজরিয়ানের দিকে তাকালো মেহেরিমা। অস্ফুট স্বরে বলল, নষ্ট পুরুষ কোথাকার। তাজরিয়ান শব্দ করে হেসে ফেলল। পাঞ্জাবির ওপরের বোতামগুলো উন্মুক্ত করে বাঁকা হেসে বলল, তুই চাইলেই এই নষ্ট হৃদয়ে তোর পরিশুদ্ধ অধরষ্ঠের পবিত্র চুম্বন এঁকে দিয়ে আমায় শ্রেষ্ঠ পুরুষ বানিয়ে দিতে পারিস বউজান। বিশ্বাস কর, আমি একটুও বাধা দেব না। মেহেরিমা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। হৃৎপিণ্ডের গতিবেগ বেসামাল। তাজরিয়ান দুহাতে মেহেরিমাকে আগলে নিয়ে ধপ করে শুয়ে পড়ল। মেহেরিমা ব্যথাতুর শব্দ তুলে বলল, মেরে ফেলবেন নাকি? তাজরিয়ান ফট করে উত্তর দিল, তুই সম্মতি দিলে তোকে আদরে আদরে দম আটকে আসার মতো অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিতে পারি। মেহেরিমা প্রত্যুত্তর করল না। গতকাল থেকে আকস্মিক ঘটে যাওয়া ঘটনাগুলো হজম করতে বেগ পেতে হচ্ছে। চৌধুরী বাড়ির সবচেয়ে রাগী ছেলেটা, যাকে দেখলে মেহেরিমা ভয় থরথর করে কাঁপে, আজ সেই ছেলেটা তার স্বামী। বদরাকি ছেলেটার সাথে সংসার জীবনে পদার্পণ করতে যাচ্ছে সে। সকলের অতিরিক্ত আহ্লাদী হলেও মেহেরিমা মোটেও ন্যাকা ধরনের মেয়ে না। সবটা ভেবে ভেতর থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। তাজরিয়ান উঠে গিয়ে পোশাক পাল্টে সেফ একটা 3/4 প্যান্ট পরে আসলো। মেহেরিমা চোখ মুখ খিচিয়ে অন্য পাশে ফিরে শুল। তাজরিয়ান বাঁকা হেসে মেহেরিমার পাশ ঘেঁষে শুয়ে তাকে নিজের দিকে ফেরালো। মেহেরিমার ঘাড়ে মুখ গুজে নেশালো কণ্ঠে বলল, বউ তার একমাত্র স্বামীর সাথে দূরত্ব বাড়ালে মৃত্যু সেই অবাধ্য বউদের গুরুত্ব দিতে শুরু করে। এরপর যেসব বেয়াদব বউরা সোজা কবরে গিয়ে ল্যান্ড করে এবং হাজারো সাপ বিচ্ছু পোকামাকড় টিকটিকি ওদের সুশ্রী সুন্দর দেহখানা খেয়ে ফেলে। এবার তুই বল, স্বামীর 2-4টা আদুরে কামড় দেওয়া ভালো নাকি সাপের ছোবল খাওয়া ভালো? তাজরিয়ানের কথায় মেহেরিমা সারা শরীর শিউরে উঠল। তাজরিয়ান কত বড় মাপের ম্যানিপুলেটিভ পার্সন তা আর বুঝতে বাকি নেই মেহেরিমার। কিয়ৎকাল নিশ্চুপ থেকে আকস্মিক মেহেরিমা শুধালো, গতরাতে আমাদের মধ্যে কি হয়েছে? সবে চোখটা লেগে এসেছিল তাজরিয়ানের। মেহেরিমার কথায় বিরক্ত গলায় বলল, তুই সকালে উঠে কিছু টের পেয়েছিস? মেহেরিমা আমতা আমতা করে বলল, না, কিন্তু গলার দাগগুলো আর জামা কাপড়। তাজরিয়ান আড়মোড়া ভেঙে হাসকি স্বরে বলল, ওগুলো তো শাস্তি ছিল, আর জামা কাপড়? মেহেরিমা বিরক্ত হয়ে শুধালো, কিসের শাস্তি? অর্ধেক কথা বলে থেমে গেলেন কেন? হুট করে গতকাল রাতের কথা মনে পড়ল তাজরিয়ানের। রাগের মাথায় ওসব করলেও পরবর্তীতে জ্বর পীড়িত দুর্বল মেহেরিমার অবস্থা দেখে দ্রুত ওকে স্পঞ্জ বাদ দিতে বাধ্য হয়। ধৈর্যহীন তাজরিয়ানের পুনরায় সব পরিয়ে দেওয়ার কথা মাথাতে আসেনি। শেষ রাত পর্যন্ত জলপট্টি দিয়ে পরবর্তীতে ঘণ্টাখানেক ঘুমিয়েছে মাত্র। সেই সব চেপে গিয়ে তাজরিয়ান দুষ্টু হেসে বলল, নবীনবরণে শাড়ি পরার শাস্তি। তোর জামা কাপড় সরিয়েছি কারণ আমার হিংসা হচ্ছিল। মেহেরিমা অবাকের শীর্ষে পৌঁছে বলল, কিসের হিংসা? তাজরিয়ান একটুখানি মেহেরিমার দিকে এগিয়ে ওকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, আমি ব্যতীত আমার বউকে অন্য কিছু এত নিবিড়ভাবে জড়িয়ে রেখেছিল, ব্যাপারটা আমার ভালো লাগেনি। মেহেরিমা অবাক সুরে বলল, আপনি পাগল? তাজরিয়ান বাঁকা হেসে বলল, তোর ধনুকের ন্যায় বাঁকানো অপরূপ মেয়েলি সৌন্দর্যে পাগল আমি। মেহেরিমার অন্তরাত্মা কেঁপে উঠল। তাজরিয়ান সেটা অনুভব করে বলল, আপাতত ঘুমাতে ইচ্ছে করছে যা বউজান। কাঁপাকাঁপি করে আমার সংযমের দেওয়ালে আঘাত হানলে আগামী 1 সপ্তাহ পর্যন্ত অবিরত কাঁপতে থাকার মতো ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। মেহেরিমা লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করল।
তাজিয়ান তা দেখে ফাঁকা ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, ব্রেনলেস মহিলা কোথাকার। অতঃপর নিঃশব্দে কিছু মুহূর্ত কাটালো। মেহেরিমা আকস্মিক শুধালো, সত্যি 7 বছর আগের ঘটনাটা আপনি মন থেকে মুছে ফেলেছেন? তাজরিয়ান কিছু একটা ভেবে বলল, 7 বছর আগে ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছি, তবে 7 বছর ধরে ঘটতে থাকা ঘটনাগুলো খুব যত্ন করে মার্ক করে রেখেছি আমি। প্রত্যেকটা ভুলের জন্য খুব আদুরে শাস্তি পেতে হবে তোকে। মেহেরিমা ভ্রু কুঁচকে বলল, মানে? তাজরিয়ান কঠোর গলায় বলল, মানেটা হলো আমার কথার অবাধ্য হওয়া, অন্য ছেলের সাথে কথা বলা, সেজেগুজে অন্যের সামনে যাওয়া, আরও কত কিছু। তাজিয়ানের কথায় মেহেরিমা ফাঁকা ঢোক গেলে সোজাল, ভালোবাসেন আমায়? তাজিয়ান নাকচ করে বলল, আমি তোকে একদমই ভালোবাসি না। মেহেরিমা কেন যেন কথাটা ভালো লাগলো না। বুকের ভেতরে অদ্ভুত যন্ত্রণা হলো। নিজেকে সামলে পুনরায় শোধালো, তাহলে ধরে বেঁধে সংসার করতে চাইছেন কেন? তাজরিয়ান সহজ গলায় বলল, কারণ তুই আমার অপ্রকৃষ্ট মস্তিষ্কের অস্বাভাবিক ধরনের অপরিবর্তিত চাহিদা। আমার স্বস্তির জন্য, শান্তির জন্য, বেঁচে থাকার জন্য তোকে লাগবে। মেহেরিমা কাপা স্বরে শোধালো, আপনার ভাষ্যমতে ভালোবাসা আর চাহিদার মধ্যে পার্থক্য কী? তাজরিয়ান স্পষ্ট গলায় উত্তর দিল, ভালোবাসা হলো ক্ষণিকের মোহ। যখনই অপরপক্ষ তোকে পূর্ণাঙ্গ রূপে জেনে যাবে, তখনই তোর প্রতি তার ভালোবাসাটা সাইলেন্ট মোডের মতো মহাশূন্যে বিলীন হয়ে যাবে। চাহিদা হলো আমৃত্যুর সঙ্গী। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের চাহিদা অক্ষুণ্ণ থাকে। নিঃশ্বাস বিলীন হওয়ার পূর্বে মানুষের চাহিদা কখনো বিলীন হয় না। তাজরিয়ানের বীভৎস কথার বিপরীতে বলার মতো কিছুই খুঁজে পেল না মেহেরিমা। চোখ বুজে চুপচাপ ঘুমানোর প্রস্তুতি নিল। সন্ধ্যার শেষ প্রহরে নিচে নামলো তাজরিয়ান এবং মেহেরিমা। অসময়ে ওদের দুজনকে নামতে দেখে ড্রয়িং রুমে আড্ডারত সকলেই সেই দিকে তাকালো। তাজরিয়ান ব্ল্যাক পোলো টি শার্ট এবং ধূসর রঙা একটা ট্রাউজার পরেছে। মেহেরিমা পরনে আছে হালকা নীল রঙের একটা আরামদায়ক শাড়ি। দুজনকে পাশাপাশি এতটাই চমৎকার লাগছে যে উপস্থিত প্রত্যেকে মাশাআল্লাহ বলে উঠলেন। তারা এগিয়ে এসে সোফায় বসতেই শুনতে পেল আরশিয়ান এবং তার বড় দাদা ও বড় চাচার কথোপকথন। তার দাদা তৌকির আফজাল চৌধুরী আরশিয়ানকে বলছে, দাদু ভাই আর কত বিদেশে ভুইয়ে পড়ে থাকবে, মরে গেলে তোমার হাতের মাটি আদৌ কপালে জুটবে তো? আরশিয়ান নিশ্চুপ। তার বাবা আরিয়ান চৌধুরী বলে উঠলেন, তুমি বিয়ে না করলে আমরা তোমাকে জোর করব না, তবে এবার দেশে ফিরে আয়, দোহাই লাগে আল্লাহর, আমাদের আর অশান্তি দিস না। আরশিয়ান এবারও নিশ্চুপ হয়ে রইল। আরিয়ান চৌধুরী শেষ পর্যন্ত বললেন, তোকে বসুন্ধরার ব্রাঞ্চে বসতে হবে না, তুই বরং উত্তরার ব্রাঞ্চে বস। আমাদের আর একলা করিস না বাবা, আমরা ভীষণ ক্লান্ত। তোর মনস্তাত্ত্বিক অবস্থা বুঝলেও এখন আমরা নিরুপায়। শেষ বয়সটা সন্তানের সাথে কাটাতে চাওয়াটা অন্যায়? আরশিয়ান হাতে থাকা বাকি কফির মগে শেষ চুমুক বসিয়ে বলল, আর ফিরব না লন্ডনে। ছোট একটা বাক্য রীতিমতো আনন্দের বন্যা বইয়ে দিল চৌধুরী বাড়িতে। এবারে ঈদটা যেন একটু বেশিই সুন্দর তাদের জন্য। ভবিষ্যতে অপ্রিয় বাস্তবতা জানলে বোধহয় ছেলেকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিতেন না আরিয়ান চৌধুরী। মানুষ যতই চেষ্টা করুক না কেন, ভাগ্যের লিখন খণ্ডানো অসাধ্য ব্যাপার। সময় পেরোনোর সাথে সাথে ঈদের আনন্দপূর্ণ আমেজ ফুরিয়েছে। ছুটির দিন শেষে কর্মব্যস্ত দিবস ফিরে এসেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে প্রিমা। আজ ইন্টারভিউ দিতে যাবে বিধায় ফর্মাল স্যুটে নিজেকে আবৃত করেছে। হলদেটে ফর্সা ত্বকে ছিপছিপে গড়নের হাড্ডিসা দেহখানায় তা বেশ মানিয়েছে। গলার টাই বাঁধতে বাঁধতে নিরেট স্বরে ফারজানাকে উদ্দেশ্য করে প্রেমা বলে ওঠে, বাড়িওয়ালা আঙ্কেলের টাকাটা তুমি দিয়েছো বুবু? প্লেটে নুডলস পরিবেশন করতে করতে ফারজানা ব্যস্ত গলায় জবাব দিল, হ্যাঁ, তোর কোনো সমস্যা?
প্রিমা বিরক্তিতে সূচক শব্দ তুলে বলল, এত মানবিক হতে হবে না। যা বেতন পাও তাতে সংসার সামলে মেডিসিন কিনতে কিনতেই তোমার হাত ফাঁকা হয়ে যায়। আমার পেছনে এত খরচ করলে তুমি চলবে কিভাবে? ফারজানার পা জোড়া থমকে গেল। পেছন ফিরে শান্ত সুরে বলল, তুই না থাকলে আজ এই ফারজানার অবস্থা হয়তো রাস্তাই হতো। হয়তো ভিক্ষা করে খেতাম, নয়তো কোনো জানোয়ারের থাবার সম্মান জলাঞ্জলি দিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতাম। আমার হাতে টাকা আছে, আমার পক্ষে সম্ভব হয়েছে বলে আমি এই পদক্ষেপ নিয়েছি। অহেতুক আমাকে প্রশ্নবিদ্ধ করবি না প্রিমা। তোর বিপদে পাশে দাঁড়াতে না পারলে আমি হয়তো কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। প্রিমা ম্লান হাসল। ময়লা ঝুড়ি থেকে প্রেসক্রিপশনটা তুলে এনে ফারজানার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা ডাস্টবিনে কেন? বাতাসে উড়ে পড়েছে নাকি? যাই হোক, সকালের মেডিসিনগুলো বের করো তো। তুমি তো আবার ভুলে যাও, তাই স্মরণ করিয়ে দিচ্ছি। জলদি বের করো। ফারজানা ফাঁকা ঢোক গিলে নিশ্চুপ রইল। প্রিমাকে আশ্বস্ত করতে মিথ্যা বলল সত্যি এটাই যে তার কাছে কোনো টাকাই নেই। মাসের প্রথম সপ্তাহ চলে, অথচ হাতে মাত্র 500 টাকা আছে। ঔষধ ফুরিয়েছে 2 দিন হলো, কিন্তু মেডিসিনের যে আকাশ ছোঁয়া দাম, তাতে কোনোভাবেই এখন ঔষধ কেনা সম্ভব না। প্রিমার প্রশ্নের উত্তরে কী জবাব দেবে ভেবে পেল না ফারজানা। প্রেসক্রিপশনটা ড্রেসিং টেবিলের ওপর রেখে প্রিমা পুনরায় বলল, কি হলো, বের করো। ফারজানা ফাঁকা ঢোক গিলে বলল, আসলে গতকাল মেডিসিন শেষ হয়ে গেছে, উপরন্তু নিয়ে আসার কথাও মনে ছিল না, তাই। প্রিমা শান্ত চোখে তাকিয়ে বলল, পরবর্তীতে আমাকে মিথ্যা বলার দুঃসাহস দেখাবে না বাবু। মিথ্যা ব্যাপারটাকে আমি ভীষণ ঘৃণা করি। ফারজানা চিবুক নত হলো। রান্নাঘরের দিকে এগোতে এগোতে শ্রাগ করে বলল, সপ্তাহখানেক মেডিসিন না খেলে আমি মরে যাব না নিশ্চয়ই? প্রিমার বুকটা কেঁপে উঠল। কথা না বাড়িয়ে নিশ্চুপ রইল। গলায় থাকা লকেটে হাত বুলিয়ে বলল, স্মৃতি হিসেবে মস্তিষ্কে যে সুন্দর মুহূর্তগুলো আছে সেগুলোই যথেষ্ট। জিনিস রাখা বাঞ্ছনীয় নয় বোধহয়। আমার আফসোস থাকবে, তবে আমি যে অসহায়। তোমার শেষ স্মৃতি ধরে না রাখতে পারার আক্ষেপ আমার ইহজীবনে মিটবে না আম্মা। মাফ করে দিও তোমার অভাগী মেয়েটাকে। প্রিমা সারাটাক্ষণ চুপচাপ রইল। ফারজানা শত চেষ্টা করেও ওকে মানাতে পারল না। দুজনে হালকা পাতলা নাস্তা সেরে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। প্রিমার এত গুরুত্বপূর্ণ একটা দিনে তার মন খারাপ করিয়ে দেওয়ার ফারজানার ভীষণ রাগ হলো নিজের প্রতি। চৌধুরী বাড়ির সকালটা বেশ আনন্দময়। পরিশেষে বাড়ির উত্তরসূরিদের মধ্যে একজন কোম্পানির দায়িত্ব নিচ্ছে। অফিস যাওয়ার উদ্দেশ্যে একদম ফর্মাল গেটআপে রেডি হয়ে নিচে এসেছে আরশিয়ান। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে দেখল চৌধুরী বাড়ির প্রত্যেকে উপস্থিত আছে সেখানে। তারজিয়ানের পাশের চেয়ারটা টেনে বসে সকলের উদ্দেশ্য বলল, গুড মর্নিং গাইস। প্রত্যেকে যে যার মতো উত্তর দিল। আরশিয়ানের বাবা আরিয়ান চৌধুরী বললেন, তোমার চোখ মুখের দশা এমন কেন? রাতে ঘুম হয়নি? আরশিয়ান স্পষ্ট সুরে ছোট করে জবাব দিল, জেট ল্যাগের জন্য এমন মনে হচ্ছে। ছেলের কথা শুনে স্বস্তির শ্বাস ফেললেন আরিয়ান চৌধুরী। অন্তর্মুখী চরিত্রে এবং চাপা স্বভাবের ছেলেটাকে নিয়ে তিনি বড্ড দুশ্চিন্তার মধ্যে থাকেন। অতীতের এত বড় ধাক্কা সামলে উঠতে পেরেছে ভাবলেই বুকটা হালকা লাগে ওনার। ছেলের উত্তর শুনে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। এতক্ষণ শান্তভাবে বাপ ছেলের কথোপকথন শুনছিলেন তৌকির চৌধুরী। তিনি আরশিয়ানকে একবার দেখে নিয়ে তাজরিয়ানকে উদ্দেশ্য করে ভারী গলায় শুধালেন, আমার বড় ভাই তো নিজের দায়িত্ব বুঝে নিল, কিন্তু তুমি কখন তোমার দায়িত্ব নেবা? জেটল্যাগের কারণে তারজিয়ানের দশা বেহাল, যার দরুন মেজাজটাও বড্ড খিটখিটে হয়ে আছে। তৌকির চৌধুরীর কথা শুনে গম্ভীর স্বরে বলে উঠল, জীবনে এত কষ্ট করে পড়াশোনা করেছি বাপের ব্যবসায় লালবাতি জ্বালানোর জন্য? আমি আমার নিজস্ব কোম্পানি সাইবারনেটিক্স এভিনিউ নিয়ে যথেষ্ট ভালো আছি। এদিকে মন দিয়ে নিজের মানিজ্যত কিংবা কারোর কোম্পানির নাম ডুবাতে একদমই ইচ্ছুক নই আমি।
উপস্থিত সকলেই স্বাভাবিক। তারা বেশ ভালো মতো জানে এই ছেলে থেকে সোজা উত্তর পাওয়া দুঃসাধ্য ব্যাপার। তাজওয়াদ চৌধুরী মনে মনে দুঃখ বোধ করলেন। তার মতো ভদ্রলোকের এমন অভদ্র সন্তান হলো কিভাবে, এটা ভাবলেই মাঝে মধ্যে ওনার প্রেশার বেড়ে যায়। তাজরিয়ানের প্রত্যুত্তরে খানিকটা হতাশ হলেন তৌকির চৌধুরী। পরক্ষণে কিছু একটা ভেবে আহ্লাদি স্বরে আরশিয়ানকে বললেন, দাদু ভাই, আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার একটা উপহার পাওনা আছে, বলো কি চাও তুমি। দাদুর কথায় আকস্মিক আরশিয়ানের হাত জোড়া থেমে গেল। কিছু একটা ভেবে বলল, সুহৃদয় কুঞ্জের মালিকানা আমার চাই দাদু। আকস্মিক চৌধুরী বাড়ির আনন্দপূর্ণ পরিবেশ স্তব্ধ হয়ে গেল। সকলে থমকানো দৃষ্টিতে তাকালো আরশিয়ানের মুখপানে। সুহৃদ কুঞ্জ মূলত একটা এতিমখানা এবং কবরস্থান। সেই কবরস্থানে শায়িত আছে আরশিয়ানের প্রাণপ্রিয় স্ত্রী এবং প্রথম প্রেম। এত বছর শোক ভুলে থাকতে বিদেশ ভুইয়ে পড়েছিল। সকলে ভেবেছিল তার ক্ষতটা বোধহয় নিরাময় হয়ে এসেছে, কিন্তু আরশিয়ান যে এখনও সেই দগদগে ঘা বয়ে বেড়াচ্ছে তা বেশ বুঝল সকলে। তৌকির চৌধুরী আর কথা বাড়ালেন না, আনমনে প্লেটের খাবার নাড়াচাড়া করতে লাগলেন। নিঃশব্দে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সকলের বুক চিরে। সকলের বিষাদগ্রস্ত ভাবনার ঘোর ভাঙল মেহরিমার বমি করার শব্দে। তারজিয়ান ভ্রু কুটি করে এক হাতে আগলে রেখেছে তাকে। নতজানু দেহের সম্পূর্ণ ভারটা তাজরিয়ানের ওপর ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে অস্থির চিত্তে মেহরিমা বলল, আমাকে ছাড়ুন। আর বলতে পারল না, তার আগেই আরেক দফা ভাসিয়ে ফেলল তারজিয়ানের বুক। তারজিয়ানও মোটেও বিচলিত হলো না, উল্টো অন্যদের দূরে সরতে বলল। মেহরিমাকে এতটা যত্নে আগলে রাখতে চৌধুরী বাড়ির সকলে একেবারে বিস্ফোরিত চোখে তারজিয়ানের দিকে চেয়ে থাকে। সূচিবাই রোগে আক্রান্ত তারজিয়ানের এতটা নির্বিকার স্বভাব দেখে তারা রীতিমতো চমকিত। সবাইকে এভাবে তাকাতে দেখে তারজিয়ান বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি আশ্চর্য, তোমরা কি আমাকে অপটিক্যাল ফাইবার ভাবছ নাকি? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এত দ্রুত মানব ডেটা সিগন্যাল শো করে না, সুতরাং আমাকে সন্দেহ দৃষ্টিতে না দেখে এই ফার্মের ছানার দিকে নজর দাও। তুরাব সবে পানি মুখে নিয়েছিল। তারজিয়ানের কথার অর্থ ধরতে পেরে তৎক্ষণাৎ বিষম লেগে সমস্ত পানি ছিটকে গিয়ে পড়ল তারজিয়ানের ওপর। উপস্থিত সকলে মুখ চেপে হেসে ফেলল। তারজিয়ান চোখ মুখ খিচে বলল, তুরাবের বাচ্চা, তোর পকেট মানি কাট কাট কাট। এবার সকলে শব্দ করে হেসে ফেলল। তারজিয়ান উপায়ন্ত না পেয়ে মেহরিমাকে নিয়ে ঘরের দিকে রওনা দিল। তার কিছুক্ষণ পর আরশিয়ান সকলের থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। গাড়ির কাছে আসতেই আকস্মিক তার ব্যক্তিগত ফোনটা শব্দ করে উঠল। ভ্রু কুঁচকে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করতেই দেখল বহুল আকাঙ্ক্ষিত ব্যক্তির নম্বর থেকে শুভেচ্ছা বার্তা আসছে এবং তাতে লেখা, উইশিং ইউ আ গ্রেট ফার্স্ট ডে at work dear, let me know if you need anything, Mr. SIC। আরশিয়ানের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। তামাটে বর্ণের মুখবিবরে হাসিটা চমৎকার দেখালো। ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট টেনে নিয়ে সেটা লক করতে করতে বলল, লেটস স্টার্ট দ্য ওয়ার। বিরক্ত মুখে বিছানার উপর বসে আছে তারজিয়া। এক মনে ভেবে যাচ্ছে শত শত চিন্তা। মেহরিমার প্রিমেচিওর বেবি। সারা বছর তার নানা ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে। মেয়েটার ইমিউনিটি সিস্টেম বেশ উইক। রিসেন্টলি আবার হরমোনাল সমস্যা দেখা দিয়েছে। ঈদের দিন থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বেচারি। মেহরিমার সাথে খাপ খাওয়াতে হলে তাজরিয়ানকে বেশ রয়ে সয়ে এগোতে হবে। তার ভাবনার মাঝে মেহরিমা দুর্বল পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার শুভ্র শরীরে সাদা রঙের একটা বাথরোব জড়ানো, মাথায় টাওয়েল পেঁচানো থাকলেও 2-4টা চুল বেরিয়ে আছে। ফ্যাকাশে মুখটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। চোখ ফিরিয়ে নিচের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল মেহরিমার উন্মুক্ত ফর্সা পেলল পা জোড়ায়। প্রিয় নারীর এহেন প্রলয়ঙ্কারী রূপ দেখে শুকনো ঢোক গিলে অন্য পাশে তাকালো তাজরিয়ান। নিজেকে সামলানোর অভিপ্রায়ে শক্ত হাতে মুঠোয় খামচে ধরল বিছানার শুভ্র চাদর।
তাজরিয়ানকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখে মেহেরিমা এগিয়ে এসে ক্ষীণ গলায় বলল, চোখ বন্ধ করে রেখেছেন কেন? মাথা ব্যথা করছে? চুল থেকে পানি পড়ছে সে খেয়াল আছে? এমন রোবটের মতো বসে আছেন কেন আপনি? তাজরিয়ান উত্তর দিল না। মেহেরিমা উপায়ন্ত না পেয়ে নিজের মাথার টাওয়ালটা খুলে তাজরিয়ানের মাথা মুছে দিতে শুরু করলো। আকস্মিক এমনটা হওয়ায় তাজরিয়ান চোখ মেলে তাকালো। সামনে সাক্ষাৎ কোনো শুভ্র পরীকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ধৈর্যের বাঁধ ভাঙল। মেহেরিমার কোমর পেঁচিয়ে তাকে ধরে সোজা বিছানায় ছুঁড়ে ফেলল। বেচারি ব্যথাতুর শব্দ করার সুযোগটুকুও পেল না। ধৈর্যহীন বিধ্বংসী এক ঝড় আছড়ে পড়ল তার নরম ওষ্ঠে। শ্বাস নেওয়ার বিন্দুমাত্র অবকাশ পেল না মেয়েটা। নিজের ওপর থেকে ভারিক্কি শরীরটা সরানোর চেষ্টা করলে শক্তপোক্ত পেশিবহুল হাতের বাঁধনে আটকে পড়ল কোমল হাতজোড়া। কিয়ৎকাল পর থামল সেই অনাকাঙ্ক্ষিত প্রলয়। দুর্বল মেহেরিমা একেবারে সিটিয়ে গেছে বিছানার সাথে। বুকে হাত রেখে লম্বা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেনের কমতি পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ অপরপক্ষ তখনও বেসামাল। হাঁপানো সুরে অভিযোগ তুলে তাজরিয়ান বলল, একটু কাছে টানলে হাওয়ায় মিঠাইয়ের মতো বুকের সাথে মিশে যাস কেন? আমার বুঝি লোভ লাগে না? কত শত লোভ দেখিয়ে আমায় বেসামাল করিস, তার ইয়াত্তা নেই, অথচ আমি একটু ছুঁয়ে দিলেই অমনি লাজুকলতার মতো নুয়ে পড়িস। আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? মেহেরিমা তাজরিয়ানের ভারিক্কি শরীরটা নিজের ওপর থেকে সরানোর বৃথা চেষ্টা করে বলল, আমি অসুস্থ তাজ ভাই। মেহেরিমার বলা কথাটা তাজরিয়ানের কান অবধি পৌঁছাতেই সে রাগী দৃষ্টি নিক্ষেপ করল মেহেরিমার দিকে। ততক্ষণ অর্ধেক ভাত দিয়ে রাখলেও এবার পুরো শরীরের ভাত ছেড়ে দিল মেহেরিমার ওপর। বেচারি আকস্মিক ব্যথাতুর শব্দ করে উঠল। তাজরিয়ান শক্ত হাতে মেহেরিমার গাল চেপে ধরে বলল, নিজের ভবিষ্যৎ বাচ্চার ডিএনএ বাহককে ভাই ডাকতে লজ্জা করে না? মেহেরিমা অস্ফুট স্বরে বলল, বহু বছরের অভ্যাস, ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতো ছেড়ে দিন। তাজরিয়ান হিসহিসিয়ে বলল, ধরতে বাধ্য করে আবার ছাড়তে বলিস কেন? মগের মুলুক পেয়েছিস? আজ তোর নিস্তার নেই বউজান। তাজরিয়ান কণ্ঠে স্পষ্ট রাগ, কিন্তু চোখে অন্যরকম অনুভূতির ঝলক। তাজরিয়ানের অধৈর্য ভাবটা স্পষ্ট বুঝতে পারছে মেহেরিমা। পরিস্থিতি সামাল দিতে অসহায় কণ্ঠে মেহেরিমা বলল, আমি ভীষণ অসুস্থ। চোখ বুজে লম্বা শ্বাস টানল তাজরিয়ান। মেহেরিমার কাছ থেকে সরে এসে দু হাতে শক্ত করে চুল খামচে ধরল। মেহেরিমার কেন যেন ভালো লাগলো না বিষয়টা। নিজের অপারগতায় ভীষণ মনক্ষুণ্ণ হলো। সে যে নিরুপায়, সম্ভব হলে কখনোই এমনটা করতো না। এই সামান্য ধস্তাধস্তিতে তার জান বেরিয়ে আসার মতো যন্ত্রণা হচ্ছে। ব্যথার রেশ সামলাতে না পেরে কোনো মতে পাশ ফিরে তলপেটে হাত রেখে নিঃশব্দে কেঁদে উঠল মেয়েটা। মেহেরিমার কোনো নড়াচড়া না দেখে কিছুক্ষণ পর পেছন ফিরে তাকালো তাজরিয়ান। হুট করে তার চোখ আটকালো রক্তাভ তরলে রঞ্জিত চাদরের দিকে। নিজেকে শক্তপোক্ত কয়েকটা গালি দিয়ে পেছন থেকে মেহেরিমাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তোর সান্নিধ্যে আসলে আমি বীভৎসভাবে নিজের সংযম হারিয়ে ফেলি। আকস্মিক ভেতরকার অধৈর্য সত্তাটা কড়া নাড়ে মস্তিষ্কে। আমি এলোমেলো হয়ে যাই। তোকে আরও নিবিড়ভাবে পাওয়ার ইচ্ছাটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। পারতপক্ষে সেটা সম্ভব না হওয়ায় ভেতরকার অতৃপ্ত দহন তোকেও অপরিসীম যন্ত্রণায় দগ্ধ করে। কিছুক্ষণ থেমে আবারও অসহায় কণ্ঠে তাজরিয়ান বলে, এবারের মতো মাফ করে দে বউজান, পরের বার থেকে এতটা অধৈর্য হব না, তোকে এত বেশি হার্ট করব না। আম এক্সট্রিমলি সরি বউজান। অত্যধিক ব্যথায় শরীরটা অবশ লাগলেও তাজরিয়ানের কথায় মনের কোণে আনন্দের ঢল নামল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে নির্মল হাসি। এই সাইকোপ্যাথের থেকে এতটা ভালোবাসা মেহেরিমা পাওয়ার কথা ছিল বুঝি? মেহেরিমার মনে হচ্ছে সে অতিশোকে পাগল হয়ে যাচ্ছে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে দাঁড়িয়ে আছে প্রিমা। ফারজানা সিএনজির ভাড়া মেটাতে ব্যস্ত। প্রিমা
বুক ভরে শ্বাস নিয়ে ভাবাবেগ শূন্য দৃষ্টিতে তাকালো বিশাল আভিজাত্যপূর্ণ নেম প্লেটটার দিকে। নিয়তির কথা জানা নেই, তবে চেষ্টা করতে দোষ কোথায়? প্রথম দিকে খানিকটা অস্থির লাগলেও সময় তোপে সেটা ক্ষীণ হয়ে আসলো। প্রিমা এবং ফারজানা একত্রে প্রবেশ করলো অফিসের ভেতরে প্রবেশ করতেই ফারজানা সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল, লিফটে 6 নাম্বার বাটন প্রেস করবি, তারপর সোজা 703 নম্বর রুমে যাবি। ওখানে সমস্ত ইন্টারভিউ নেওয়া হয়। কোয়েশ্চেন গতানুগতিক ধারার হবে না, একটু বুদ্ধি কাটিয়ে উত্তর দিস। অপরপক্ষ ভুল হলেও তর্কে জড়াস না, কেমন? অল দ্য বেস্ট মাই লাড্ডু। প্রিমা চোখ মুখ কুঁচকে তাকালো। ফারজানা কতগুলো বলেই হাওয়া। বেচারি ক্লাস্ট্রোফোবিয়া আছে, তাই সে লিফটে যাতায়াত এড়িয়ে চলে। ফারজানার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, ন্যাকা আহ্লাদ। অফিস আওয়ার শুরু হবে আরও ঘণ্টাখানেক পর। সকল এমপ্লয় এখনও উপস্থিত হয়নি। নিচে রিসেপশনের ডেস্ক এবং কিউবিকলগুলো ফাঁকা পড়ে আছে। মাঝে মধ্যে কিছু স্টাফদের দেখা যাচ্ছে, যারা আপাতত ফ্লোর ক্লিনিং করতে ব্যস্ত। প্রিমা নজর ঘুরিয়ে সব কিছু দেখল, অতঃপর লিফটের বাটন প্রেস করল। লিফট 7 তলায় আছে, আসতে কিছুক্ষণ সময় লাগবে। প্রিমা বিরক্ত মুখে অপেক্ষা করতে লাগলো লিফটের জন্য। অপেক্ষারত প্রিমা ঘাড় ঘুরিয়ে বেশ ভালোমতো আশেপাশে আভিজাত্যপূর্ণ পরিবেশ অবলোকন করছিল। আকস্মিক খেয়াল করল অফিসে ভারিক্কি কাচের দরজা ঠেলে একজন লম্বাটে সুদর্শন পুরুষ প্রবেশ করছে। পরনে তার ফর্মাল স্যুট, স্লিভ দুটো কনুই পর্যন্ত গুটিয়ে রাখা, এক হাতের ভাঁজে কালো ব্লেজার অবস্থান করছে। হাতটা ভাঁজ করে রাখায় বলিষ্ঠ হাতের মাংসপেশিগুলো শার্ট ভেদ করে বেরিয়ে আসতে চাইছে যেন। তামাটে বর্ণের দীর্ঘদেহী এই পুরুষকে দেখলে যে কেউ নায়ক আখ্যা দিতে বাধ্য হবে। তবে প্রিমার ওসবে আগ্রহ নেই। স্বাভাবিক চোখে একবার তাকিয়ে সহসা দৃষ্টি ফিরিয়ে লিফটের দিকে তাকালো সে। লম্বায় 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার সৌষ্ঠব দেহাবয়বের মালিক আরশিয়ান ইসফার চৌধুরী হাজারো নারীর স্বপ্নের পুরুষ। নেম, ফেম, অ্যাট্রাকটিভ লুক, ঠান্ডা মেজাজ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য সোশ্যাল মিডিয়ায় সে মিস্টার পারফেক্ট বলে আখ্যাত। সত্যিকার অর্থে বাস্তবতা যে ভিন্ন। দেশের প্রথম সারির ফেমাস কোম্পানিগুলোর মধ্যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অন্যতম। এই বিশাল কোম্পানির দায়িত্বে থাকা মানুষ কখনোই স্বচ্ছ কিংবা নির্মল চিন্তাধারার মানুষ হতে পারে না। আরশিয়ানও তার বিপরীত নয়। দীপ্ত পায়ে এগিয়ে এসে লিফটের পাশে দাঁড়ালো আরশিয়ান। অফিসের এন্ট্রান্সে প্রবেশের পথে প্রিমার নির্বিকার দৃষ্টি লক্ষ্য করেছে সে। পরক্ষণে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটাও তার দৃষ্টির আড়াল হয়নি। কৌতূহলবশত প্রিমার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করতেই তার ভ্রুজোড়া কুঁচকে গেল। মেয়েটা বেশ লম্বা, আনুমানিক 5 ফিট 5 ইঞ্চি তো হবে। লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামতেই ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে আসলো আরশিয়ান। দুজনে লিফটে উঠে বাটন প্রেস করতে গেলে আকস্মিক একে অপরের আঙুলের সাথে মৃদু ধাক্কা লাগলো। দুজনে ছিটকে সরিয়ে নিল হাত। কিছুক্ষণ পর আরশিয়ান গম্ভীর স্বরে বলল, দুঃখিত। প্রিমা প্রত্যুত্তর না দিয়ে অপর কর্নারে গিয়ে দাঁড়ালো। আরশিয়ান ভ্রু কুঁচকে একবার প্রিমার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে লিফটের মিনি স্ক্রিনের দিকে তাকালো। প্রিমার দৃষ্টি নিবদ্ধ আরশিয়ানের পায়ের দিকে। হাতের মুঠোয় ছোট্ট একটা পিন শক্ত করে চেপে ধরে রেখেছে সে। পুনরায় আরশিয়ান তাকে ছোঁয়ার চেষ্টা করলে ডিরেক্ট চোখ বরাবর চালিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। সেরকম কিছুই হলো না। উল্টে লিফট থামার সাথে সাথে আরশিয়ান বেরিয়ে এসে পুনরায় নম্র কণ্ঠে বলল, আমি খুবই দুঃখিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য। আকস্মিকভাবে ঘটনাটা ঘটে যাওয়ায় আমি বেশ বিব্রত। আশা রাখছি আপনি আমায় ভুল বুঝবেন না। কথাগুলো বলে আর কোনো দিকে তাকালো না আরশিয়ান। সোজা হেঁটে তার জন্য বরাদ্দকৃত কেবিনে প্রবেশ করলো। এদিকে প্রিমা থম মেরে দাঁড়িয়ে থেকে আরশিয়ানের প্রস্থানের পানে তাকালো। সিইও নেম প্লেট সংযুক্ত দরজাটা ঠেলে তাকে ভেতরে প্রবেশ করতে দেখে প্রিমা আনমনে বলে উঠল, সাচ আ জেন্টলম্যান, বাট চাকরিটা খুব সম্ভবত ফুরুত।
ইন্টারভিউ রুমে বসে আছে প্রিমা। নার্ভাসনেসের ছিটাফোঁটাও তার মাঝে নেই। বেশ অনড়দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে বসা ৩ জন বিচারকের দিকে। একজন কোম্পানির ম্যানেজার, ২ জন সিনিয়র এমপ্লয় তার ইন্টারভিউ নিচ্ছে। রুমে ঢুকে ইন্ট্রোডাকশন দেওয়ার শুরুতেই তাকে বিভ্রান্ত করার জন্য নির্ভুলভাবে পুরো ইন্টারভিউটা ইংরেজিতে শেষ করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। প্রিমা মনে মনে হাসে। পরক্ষণে কথা শুরু করতেই বিচারকরা যেন হুমড়ি খান। প্রিমার ইংলিশ অ্যাকসেন্ট বেশ নিখুঁত, আমেরিকান অ্যাকসেন্টের সাথে একদম মিলে যায়। তবে তার গুছানো কথাবার্তা বেশ পছন্দ হয় ওনাদের। কিছু বুদ্ধি ভিত্তিক প্রশ্নের জবাবে প্রিমা বেশ ভালো পারফরমেন্স দেখায়। এডুকেশনাল যোগ্যতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও দক্ষতায় বেশ এগিয়ে প্রিমা। আরশিয়ান তার কেবিনে বসে পুরো ইন্টারভিউয়ের বিষয়টা তদারকি করছিল। প্রিমা বেরিয়ে যেতেই আরশিয়ান অফিসের টেলিফোনে কল করে বলল, ইন্টারভিউ এখানে সমাপ্ত, ঘোষণা করুন। আমরা আমাদের ডিজায়ারেবল ক্যান্ডিডেট পেয়ে গেছি। আগামী ১০ মিনিটের মধ্যে সকলকে মিটিং রুমে উপস্থিত থাকতে বলুন। ইটস আর্জেন্ট। ম্যানেজার থতমত খেয়ে ফোন রাখলেন। অফিসে নতুন বসটা বেশ প্যারাদায়ক। এতদিন আরামে আয়েসে দিন কাটলেও আরশিয়ান আসার পর ওনারা পড়েছেন বিপাকে। ঈদের পর বিশাল একটা পার্টিতে আরশিয়ানকে কোম্পানির সিইও ঘোষণা করা হয়। প্রথমে ভেবেছিলেন প্রাপ্তবয়স্ক হলেও নতুন মানুষ কতটাই আর বুঝবে। এখন দেখা যাচ্ছে তাদের অভিজ্ঞতাকে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই ছেলে। মিটিং রুমে সকল এমপ্লয়ি উপস্থিত হতেই আরশিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, সরি গাইজ, আচমকা কাজের মধ্যে ডেকে আপনাদের মনোযোগ ক্ষুণ্ণ করার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তবে আপনাদের কিছু বিষয় জানাতে এখানে সমবেত করা হয়েছে। কথাগুলো শেষ করে ডেস্কের ওপর থাকা পানির বোতল থেকে অল্প একটু পানি খেলো আরশিয়ান। মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে দৃশ্যটুকু অবলোকন করলো। সেদিকে তোয়াক্কা না করে আরশিয়ান বলতে শুরু করলো, অফিসের রুলসে আমি বেশ কিছু পরিবর্তন এনেছি। আমাদের ড্রেস কোড পরিবর্তন করা হবে। মেয়েদের ক্ষেত্রে ফর্মাল স্যুট পাল্টে সামঞ্জস্যতা বজায় রাখতে ল্যাভেন্ডার কালারের শাড়ি হবে ফাইনাল ড্রেস কোড। অফিস আওয়ারে আধ ঘন্টা পূর্বে প্রত্যেককে উপস্থিত হতে হবে। এটা কর্মক্ষেত্র, সুতরাং সর্বত্র প্রিন ড্রপ সাইলেন্ট বজায় থাকবে। প্রয়োজনে নিচু স্বরে বাক্য আদান প্রদান করার অনুমতি আছে, তবে অহেতুক কথা বলে গসিপ করলে, কাজের গাফিলতি করলে সাথে সাথে চাকরি খোয়াতে হবে। রুলস আর রুলস ফলো না করলে রিজাইন লেটার জমা দিয়ে অফিস ত্যাগ করবেন। আমার কোনো অধম প্রাণীকে এমপ্লয় হিসেবে রাখতে চাই না। ধন্যবাদ। আরশিয়ান যতটা শান্ত ঠিক তার দ্বিগুণ কঠোর এই বিষয়টা খুব ভালো মতো বুঝল উপস্থিত সবাই। শান্তস্বরে বলা তীক্ষ্ণ কথাগুলো শুনে সকলের ঘাম ছুটে গিয়েছে রীতিমতো। ম্যানেজার সাহেব তার বাড়ন্ত ভুঁড়িতে হাত রেখে আফসোসের সুরে বিড়বিড়িয়ে বলল, সরি মাই লাভ, এবার তোমার ভ্যানিশ হওয়ার সময় এসেছে। জেনারেল বসের কড়া নজরদারি থেকে তোমাকে বাঁচাতে পারলাম না। মাফ করে দিও এই অপরাগ বান্দাকে। রিটায়ার্ডের পর পুনরায় দেখা হবে, কেমন? ওনার পাশে বসা একজন জুনিয়র এমপ্লয় ভুলবশত কথাগুলো শুনে ফেলল। হাসি আটকাতে বেচারার মুখে হাত দিয়ে বসে থাকে। ম্যানেজার সাহেব বিষয়টা বুঝতে পেরে জ্বলন্ত চোখে তাকালো বেচারার, ফিক করে হেসে দেয়। মিটিং এখানে সমাপ্ত হয়। সকলে ব্যস্ত হয়ে পড়ে যে যার কাজে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। প্রিমা ব্যালকনিতে বসে আমাবস্যার সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। আকস্মিক তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই দেখে স্ক্রিনে একটা মেসেজ জ্বলজ্বল করছে, যাতে লেখা, কংগ্রাচুলেশন মিস অধরা ইসলাম প্রিমা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনাকে স্বাগতম। আপনাকে একটা কনফার্মেশন লেটার মেল করা হয়েছে। কাইন্ডলি চেক করে আপনার কাঙ্ক্ষিত উত্তর জানাবেন। ধন্যবাদ। আচমকা অপ্রত্যাশিত কিছু পাওয়ায় প্রিমার অধর কোণে হাসির রেখা ফুটে উঠল। চোখের সামনে ভেসে উঠল ফর্মাল স্যুটে আবৃত এক সুদর্শন পুরুষের দুর্ধর্ষ চাহনি। হুট করে এমনটা কেন হলো? প্রিমা মাথা ঝাঁকালো। আনন্দের খবরটা দিতে ছুটে গেল ফারজানার কাছে। চৌধুরী বাড়ির
গার্ডেন এরিয়ায় বিশাল আয়োজন চলছে। বহুদিন পর দেশে ফেরাতে তাজরিয়ানের বন্ধুরা সকলেই বাসায় হানা দিয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আজ ছোটখাটো একটা পিকনিক হবে। আরশিয়ান অনুপস্থিত, তাই দ্রুত তাকে উপস্থিত হওয়ার তাগাদা দেওয়া হয়েছে। আরশিয়ান প্রস্তাব নাকচ করে জানিয়েছে আজ রাতে সে বাসায় ফিরবে না, তারও ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদার আছে। সকলে গোল করে নিজ নিজ আসনে বসেছে। আড্ডার মাঝে তৌকির চৌধুরী আচমকা আহ্লাদি স্বরে বললেন, তাজ দাদু ভাই, তোমাদের বিয়ের অনুষ্ঠান কবে করবে? তারজিয়ার নাক মুখ কুঁচকে শুধায়, বিয়ে তো হয়েই গেছে, আবার কিসের অনুষ্ঠান? তোমার গোস্ত পোলাও খেতে মন চাইলে বলো, বেস্ট রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনিয়ে দিচ্ছি। অহেতুক আমাকে বলির পাঠা বানাতে চাইছো কেন? তাজরিয়ানের জবাবে তৌকির চৌধুরীর মুখটা থমথমে হয়ে গেল। তাজওয়ার চৌধুরী ছেলেকে ধমকে বললেন, আত্মীয় স্বজনদের জানাতে হবে না? সমাজে আমাদের একটা মান সম্মান আছে, সেটা রক্ষা করতে হবে না? চৌধুরী বাড়ির ছেলে লুকিয়ে বিয়ে করে না কখনো। সকলকে জানিয়ে দাওয়াত দিয়ে অতঃপর যে কোনো অনুষ্ঠান করা হয়। তুমি সামাজিকতা কি বোঝো? তাজিয়ান ফোনটা হাতে নিয়ে কিছু একটা করে তাজওয়ার চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমি ওসব নষ্ট সমাজের বাড়তি ইচ্ছেকে প্রাধান্য দিই না। তোমাদের আনুষ্ঠানিকতা করার ইচ্ছে থাকলে করো, কিন্তু আমি বা মেহু কেউই উপস্থিত থাকবো না। বহু সাধনার বউ আমার। ওসব জেলাস লোকজনের ফালতু হিংসা আর বদনজরের কারণে নিজেদের মধ্যে ঝামেলা পাকাতে ইচ্ছুক নই আমি। তাজরিয়ানের কথায় মেহেরিমার মুখটা ছোট হয়ে আসলো। তার কত শখ ছিল টুকটুকে বউ সাজার, অথচ এই খাটাস লোকটার জন্য কিছুই পূর্ণ হবে না। খাওয়া দাওয়া শেষে আড্ডা চলল বেশ কিছুটা সময়। বড়রা ছোটদের স্পেস দিয়ে উঠে চলে যান। রাতভর আড্ডা দেয় তাজরিয়ান এবং তার বন্ধুরা। আচমকা তাজরিয়ানের এক বন্ধু হাসতে হাসতে শুধায়, চাচা কবে হচ্ছি ব্রাদার? তাজরিয়ান একটা বিশ্রী গালি দিয়ে মুখ বাঁকিয়ে বলে, এক্সাম শুরু হলো না, কোয়েশ্চেন পেপার পেলাম না, অথচ জিগাইছে A+ রেজাল্ট আসবে কিনা। দূর হ হালার পুত। চলবে।